Okay, so hello man, welcome everyone. Welcome সকলকে the way of solution and TWS Academy তে। আজকে সেশনটা নিয়ে এসেছি এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। তোমরা জানো তো আমাদের পরীক্ষা জাস্ট পরের মাসেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের জন্য লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করতে নিয়ে চলে এসেছি এই সেশনে, যেগুলো থেকে কিন্তু তোমরা তোমাদের 14ই জুনের পরীক্ষাতে সেম টাইপগুলোকে কমন পেতে চলেছো। তো তোমাদের মধ্যে যারা যারা এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ বা তোমাদের যেই বন্ধুরা দিচ্ছে তাদের সাথে কিন্তু ভিডিওটিকে তোমরা শেয়ার করতে ভুলবে না। আর শুধুমাত্র এএনএম জিএনএম এর জন্যই নয়, যারা তোমরা এছাড়াও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, সেটা পিএসসি হোক বা পিআরপি হোক বা এসএসসি বা রেলওয়ে হোক, সেই সকল পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এএনএম জিএনএম এর জন্য প্রধানত আলোচনা করে নিয়ে আজকে সেশনের ফার্স্ট প্রশ্নে আমরা চলে আসছি। আজকের প্রথম প্রশ্ন কি বলছে স্যার, চোখের যে অংশ সবচেয়ে বেশি আলোক সুবেদী তা কোনটা? চোখের যে অংশ সবচেয়ে বেশি আলোক সুবেদী তা কোনটা? পিতবিন্দু, রেটিনা, তারারন্ধ্র নাকি অন্ধবিন্দু? which of the following is your correct answer? বলো স্যার। তারারন্ধ্র। তারারন্ধ্র মানে হচ্ছে কি যাকে আমরা পিউপিল টাইপ বলে চলি, অর্থাৎ যেটা হচ্ছে কি আলো ঢোকার পথ। এবার তার মধ্যে ভিশন হবে কিনা আমরা জানি না, আমরা এটুকুনি জানি যে তার মধ্যে দিয়ে আমাদের চোখে আলোটা প্রবেশ করে। ঠিক আছে, চলো তো সঠিক উত্তরটা দেখে নি। সঠিক উত্তরটা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিতবিন্দু। এটা হলো কি আলোক সুবেদীর পার্টটা। ওকে, রেটিনা মানে কোনটা? রেটিনা মানে হচ্ছে কি যেখানে আমাদের ইমেজের ফরমেশনটা হয় বা যার মধ্যে আমরা প্রতিবিম্বটাকে তৈরি হতে দেখি। কোন বস্তু সাপেক্ষে তার প্রতিবিম্বটা যে জায়গায় তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে স্যার আমাদের রেটিনা। ওকে, আর তারারন্ধ্র মানে হচ্ছে গিয়ে চোখে আলো প্রবেশ করে কিন্তু এখান থেকে। চোখে আলো প্রবেশ করে কিন্তু এখান থেকে। চোখে আলো প্রবেশ করে। ওকে স্যার, ডান। চলো কোশ্চেন নাম্বার 2 তে, বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলে? বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলে? স্যার একদম প্রথমে তো আমাদের জানতে হবে যে পরাগযোগ মানে কি। বা খুব ভালো একটা জায়গা। পরাগযোগ মানে হচ্ছে গিয়ে উদ্ভিদের পুং জননাঙ্গ, বা যাকে আমরা সেই বিশেষ অংশটাকে আমরা বলি হলো কি অ্যান্থার, আর ফুলের স্ত্রী জননাঙ্গ, অর্থাৎ স্যার যেটাকে আমরা পার্টিকুলারলি বলে চলি একটা পয়েন্ট অ্যান্থারের সাথে। এক সেকেন্ড দাঁড়াও। ফুলের পুং জননাঙ্গ তার একটা বিশেষ অংশ যাকে বলা হয় অ্যান্থার, আর স্ত্রী জননাঙ্গ যার একটা বিশেষ অঙ্গ যার নাম আমরা বলি হচ্ছে কি স্টিগমা। তাহলে এই অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে, আবার বলছি, এই অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে ট্রান্সফার অফ পলেন গ্রেইন বা পরাগরেণুর স্থানান্তরকরণ, এটাকেই আমরা সকলে কি নাম দিয়েছি? নাম দিয়েছি হলো কি পরাগযোগ। এবারে পরাগযোগের জন্য কিন্তু আমাদের বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়, যার মধ্যে যেরকম এন্টোমোফিলি মানে হচ্ছে কি স্যার পতঙ্গ। ম্যালাকোফিলি মানে হচ্ছে স্যার শামুক। আর পড়ে রইল হচ্ছে গিয়ে অপশন নাম্বার সি এন্ড ডি। তাহলে বাদুড়ের দ্বারা পরাগযোগকে আমরা সকলে কি নাম দেব? কাইরোপটেরোফিলি। বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলা হয়? অপশন নাম্বার সি হলো আমাদের রাইট অ্যান্সার, দ্যাট ওয়াজ কাইরোপটেরোফিলি। ওকে, দ্যাট মিন্স যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা সকলে বলি হচ্ছে কি কাইরোপটেরোফিলি। দেখে নাও সকলে অ্যান্সারটা, দ্যাট মিন্স অপশন নাম্বার সি। পরেরটা, জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলে? চলো প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে। জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলে? জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলে? জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলে? তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? দ্যাট মিন্স অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি মানে কি জিনিস? টোটিপোটেন্সি মানে হচ্ছে যে একটা সিঙ্গেল সেল থেকে
কোষ বিভাজনের মাধ্যমে ভিন্ন ভিন্ন রকমের কোষ তৈরি হওয়া, আর সেই কোষের থেকে টিস্যু, টিস্যুর থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, এবং সেখান থেকে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি হওয়া। তার মানে বলছে জাইগোটের, বা যেটাকে আমরা বলছি এখানে একটা সেলের ধরলাম, এর পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করার ক্ষমতাটাকে আমরা কি বলি? টোটিপোটেন্সি বলে চলি। প্লুরোপোটেন্সিরও সেম ক্ষমতা রয়েছে, বাট এই পূর্ণাঙ্গ জীবটাকে তৈরি করতে পারে না। এ হচ্ছে কি পার্টিকুলার অর্গান বা অর্গান সিস্টেমে গিয়ে থেমে যায়, দেহটাকে আবার তৈরি করতে পারে না। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার বি হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4, মৃত্যু হারের সূত্রটি কোনটা? মৃত্যু হারের সূত্রটি কোনটা? n equal to nd by t, m equal to md by t, d equal to n by s, নাকি কোনটি নয়? d কি কোনটি নয়? ওকে, বলো মৃত্যুহার সম্পর্কিত সূত্র কোনটি? মৃত্যুহার সম্পর্কিত সূত্র কোনটি? স্যার এখানে আমি একটা কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি d equal to n by s, বাট স্যার এই সূত্রটা কার জন্য প্রযোজ্য? ফর দা পপুলেশন ডেনসিটি বা জনঘনত্বের জন্য কিন্তু এটা প্রযোজ্য। কি বললাম স্যার? দ্যাট ইউ মিন বাই দ্য পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটির জন্য কিন্তু ইহা আমার প্রযোজ্য বলে। ওকে স্যার, তার মানে এটা হবে না, ডিটা হচ্ছে, এটা কোনো সূত্রই নয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, m ইকুয়াল টু স্মল m ইনটু m ইনটু d বাই t। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি কিন্তু হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। দেখে নিই আমরা, চলো। ওকে, কোশ্চেন নাম্বার 5, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে অ্যালিল অবস্থান করে তাকে ড্যাশ বলা হয়। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে অ্যালিল অবস্থান করে তাকে ড্যাশ বলা হয়। লোকাস, কায়াসমা, কাইনেটোকোর, নাকি কোনোটিই নয়? লোকাস, কায়াসমা, কাইনেটোকোর, নাকি কোনোটিই নয়? চলো জলদি আমাকে জানাও। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা আমাদের কি হবে? অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, লোকাস। কায়াসমা মানে হচ্ছে কি ক্রসিং ওভারের ক্ষেত্রে ঘটে থাকে, যেটা আমরা দেখি। কাইনেটোকোর মানে হচ্ছে কি যেটা স্প্রিন্ডেলের ক্ষেত্রে হয়। তার মানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, লোকাস। 6এরটা বলো, প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ কোনটি? প্লীহা এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ কোনটি? কমেন্ট করবে সকলে। প্লীহা এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ কোনটি? তাহলে দেখিনি আমরা সঠিক উত্তর কোনটা। তার সঠিক উত্তর হচ্ছে কি থ্যালাসেমিয়া, ওয়ান টাইপ অফ জেনেটিক ডিসঅর্ডার, যার জন্য কিন্তু প্লীহা এবং যকৃৎ অর্থাৎ স্প্লিন অ্যান্ড লিভার দুটোই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়। স্যার অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে গিয়ে পাতি বাংলায় যাকে আমরা রক্তাল্পতা বলে চলি, অর্থাৎ রক্তের মধ্যে হিমোগ্লোবিনের অভাব। হিমোগ্লোবিনের অভাব। হিমোফিলিয়া মানে হচ্ছে স্যার কি? হিমোফিলিয়া মানে হচ্ছে কি ওয়ান টাইপ অফ জেনেটিক ডিসঅর্ডার, যার ফলে রক্তটা আবার তঞ্চিত হয় না। তার মানে বলা যেতে পারে ক্লটিং ডিসঅর্ডার, ক্লটিং, ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, ব্লাড ক্লটিং ডিসঅর্ডারও বলা যেতে পারে এটাকে। নেক্সট বলা হচ্ছে প্রোটোনেপিয়া। প্রোটোনেপিয়া মানে হচ্ছে কি আমাদের ওয়ান টাইপ অফ কালার ব্লাইন্ডনেস, মানে কালার ব্লাইন্ডনেস যেটাকে আমরা বলে চলি। কালার ব্লাইন্ডনেসের 3টে পার্ট হয় না, একটা লাল রং দেখতে পারে না, একটা সবুজ রং দেখতে পারে না, একটা নীল এবং হলুদ রং দেখতে পারে না। তো কালার ব্লাইন্ডনেসের ওয়ানটা টাইপ অফ হচ্ছে কি প্রোটোনোপিয়া। ঠিক আছে, প্রোটোনোপিয়া। তার মানে সঠিক উত্তরটা এখানে কি হবে? অপশন নাম্বার ডি, থ্যালাসেমিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 7এরটা বলো, পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগটা হয় তার নাম কি? পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার জন্য যে রোগটি হয় তার নাম কি? অ্যাডামস সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, নাকি ব্লু বেবি সিনড্রোম? ঠিক আছে, তো তাহলে স্যার আমরা তো এটুকুনি পড়েছি যে ক্লাইনফেল্টার সিনড্রোম হচ্ছে কি জেনেটিক ডিসঅর্ডার, তাই না? জেনেটিক ডিসঅর্ডার। একইভাবে স্যার টার্নার সিনড্রোমটাও কি? টার্নার সিনড্রোমটাও হচ্ছে কি জেনেটিক ডিসঅর্ডার।
টার্নার সিনড্রোম মহিলাদের ক্ষেত্রে হয়, একটা এক্স ক্রোমোজোম থাকে না। ক্লাইনফেল্টার সিনড্রোম ছেলেদের ক্ষেত্রে হয়, একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম যার মধ্যে দেখতে পাই, তাই না? তাহলে এটাও হলো কি জেনেটিক। অ্যাডাম সিনড্রোম এটাও হলো কি জেনেটিক ডিসঅর্ডার। এই তিনটেই হলো কি জেনেটিক্স, যার সাথে পানীয় জল বা নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ার কোনো দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। বাট স্যার সঠিক উত্তরটা কি হবে? ব্লু বেবি সিনড্রোম হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আটেরটা বলো। নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? বলে ফেলো। ঠিক আছে, নিবেশিত পত্ররন্ধ্র, নিবেশিত পত্ররন্ধ্র কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? ঠিক আছে, চলো। আচ্ছা, ফার্স্টে যদি আমরা দেখি তাল এবং আম, এরা হলো কি নর্মাল প্ল্যান্ট, মানে মেসোফাইট টাইপের, তাই না? এদের আমরা নর্মাল স্টোমাটা দেখতে পাই, বা সাধারণ স্টোমাটা যেরকম জায়গায় অবস্থান করে সেই রকম স্টোমাটাকে আমরা দেখতে পাবো তাল এবং আমের ক্ষেত্রে, তাই না? সাধারণ স্টোমাটা। পদ্ম, পদ্ম হচ্ছে কি ফ্লোটিং প্ল্যান্ট, অর্থাৎ জলের মধ্যে ভাসমান একটা উদ্ভিদ। এর মধ্যে আমরা দেখবো যে এর স্টোমাটাটা এর আপার সারফেসের দিক বরাবর রয়েছে। নিবেশিত মানে হচ্ছে গিয়ে যেটা লুক্কায়িত হওয়া যাকে বলি, বা আকারটাকে ছোট করে দেখা যাকে আমরা বলি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার এ হবে আমাদের ক্যাকটাস। ঠিক আছে, চলো নয়েরটা। নিম্নলিখিত কোনটি আমার সঠিক? HCl পাকস্থলী মিউকাস ক্ষরণ, রেনিন অগ্নাশয় কেসিনোজেনকে কেসিনে পরিণত, ব্রুনারের গ্রন্থি ডিওডিনাম যার কাজ হচ্ছে গিয়ে মিউকাস খনন, আর পেপসিন অন্ত্র থেকে বের হয় প্রোটিনকে পেপটোনে পরিণত করা। কোনটা হবে আমার এখানে সঠিক উত্তর? কোনটি সঠিক বলেছে? না, কোনটি সঠিক বলেছে? গুড গুড গুড, কোনটি সঠিক বলেছে? আচ্ছা, এটা অস্ত্র নয়, এটা অন্ত্র হবে, তোমরা সকলেই জানো। অন্ত্র মানে হচ্ছে গিয়ে ইন্টেস্টিন যাকে আমরা বলি। এবারে ভালো করে বুঝবে স্যার কোনটি সঠিক বলেছে। আচ্ছা, HCl পাকস্থলী থেকে খরিত হয়, এটা তো সকলেই আমরা জানি, কিন্তু HCl মিউকাস ক্ষরণ করে না। HCl কি করে? HCl হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনটাকে অ্যাক্টিভ করে পেপসিনে চেঞ্জ করে, তাই না? তার মানে এটা স্যার ভুল, ঠিক নয়। রেনিন অগ্নাশয় বের হয় এবং কেসিনোজেনকে কেসিনে পরিণত করে। কেসিনোজেন মানে দুধের একটা প্রোটিন, তাই না? মিল্ক প্রোটিন যেটাকে আমরা বলি। কিন্তু না, রেনিন তো অগ্নাশয় থেকে বেরই হয় না স্যার, রেনিন তো পাকস্থলী থেকে বের হয়, এটাও আমার ভুল। ব্রুনার্স গ্ল্যান্ড, এটা গ্রন্থি হবে, ব্রুনার্স গ্ল্যান্ড ডিওডিনামে থাকে এবং মিউকাস ক্ষরণ করে, একদম ঠিক। অপশন নাম্বার সি। পেপসিন অন্ত্র প্রোটিনকে পেপটোনে পরিণত করে, একদম ভুল কথা। পেপসিনও বের হয় কোথা থেকে? পাকস্থলী থেকে, তার মানে এটাও স্যার ভুল। তার মানে সঠিক উত্তরটা আমরা দেখিনি, অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। পরেরটায় যাওয়া যাক। নিম্নলিখিত কোনটির দ্বারা অ্যাডামস অ্যাপেল গঠিত হয়? স্যার খুবই ইজি একটা জিনিস, যা ভাইব্রেশন করলে বা যেটা ভাইব্রেট হলে সাউন্ড তৈরি হয়, আমাদের গলার আওয়াজ তৈরি হয়, তাকেই আমরা কি বলি? অ্যাডামস অ্যাপেল বলে চলি, বা যেটা দিয়ে অ্যাডামস অ্যাপেল তৈরি হয় বলে চলি। তাহলে এটা হচ্ছে গিয়ে স্যার আমাদের ল্যারিংস। ল্যারিংস মানে হচ্ছে গিয়ে বাংলায় যাকে আমরা বলি ষড়যন্ত্র। তাহলে এই ল্যারিংসটাই পরবর্তীকালে বা আমাদের কি তৈরি করে? অ্যাডামস অ্যাপেলটাকে কিন্তু তৈরি করে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। দেহের বাম দিকে হৃদস্পন্দনটা অনুভূত হয়, তার কারণটা কি? দেহের বাম দিকে হৃদস্পন্দন অনুভূত হয়, তার কারণটা কি? বলো। বলো কেন? এবারে এক বাক্যে অনেকে অ্যান্সার দেয় স্যার হৃৎপিণ্ড বাম দিকে থাকে, পুরোপুরি বাম দিকে থাকে না, জাস্ট এই জায়গাটায় অবস্থান করে, এই জায়গাটা। এটা কিন্তু পুরোপুরি লেফট নয়, মাঝখান থেকে লেফট, এর ঠিক মাঝখান বরাবর রয়েছে হৃৎপিণ্ডটা। এটা যদি রাইট হয়, এটা যদি লেফট হয়, এটা যদি মিড হয়, মিড টু লেফট, এর মাঝখান বরাবর রয়েছে কি হৃৎপিণ্ড।
তার মানে বলা যেতে পারে অপশন নাম্বার ডিটা হৃৎপিণ্ডের কিছু অংশ আমার বাঁ দিকে থাকে, পুরোটা নয়, যার জন্য বাম দিক থেকে হৃৎস্পন্দনটা অনুভূত হয় আমাদের। আচ্ছা, পরীক্ষায় এই প্রশ্নটাও দিতে পারে, ডান দিকে হৃৎপিণ্ড এটাকে কি বলে? ডান দিকে, অর্থাৎ আমরা সকলেই জানি যে আমাদের বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে, কিন্তু বাঁ দিকের পরিবর্তে যাদের হৃৎপিণ্ড ডান দিকে দেখতে পাওয়া যায় সেই স্পেসিফিক ক্যারেক্টারটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। স্পেসিফিক ক্যারেক্টারটাকে বলা হয় কি? বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয় ওটাকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের হার্ট থেকে থাকে। এটা বলো, যখন বৃদ্ধ মূত্র উৎপাদনে অক্ষম হয় তখন তাকে কি বলে? না ঠিকই আছে, বলো। যখন কোনো বৃদ্ধ মানুষ তিনি মূত্র উৎপাদনে অক্ষম হন তখন তাকে কি বলে? যখন কোনো বৃদ্ধ মানুষ তিনি যদি মূত্র উৎপাদনে অক্ষম হন তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? বলো। মূত্র যদি না তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যানিউরিয়া। হিমাচুরিয়া মানে হলো স্যার মূত্রের মধ্যে রক্তের উপস্থিতি। মূত্রের মধ্যে রক্তের উপস্থিতি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হিমাচুরিয়া। ঠিক আছে। কিটোনিউরিয়া মানে কি? কিটোনিউরিয়া মানে হচ্ছে গিয়ে রক্তের মধ্যে কিটোনের উপস্থিতি বা কিটোন বডির উপস্থিতি। আর ক্রিয়েটিনিন মানে হচ্ছে কি মূত্রের একটা উপাদান, তাই না? তাহলে সঠিক উত্তরটা কি হবে? মূত্র যদি উৎপাদিত না হয় তখন তাকে বলা হবে অ্যানিউরিয়া। অপশন নাম্বার বি হলো কি কারেক্ট। 13 বলো, অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে তাকে আমরা কি বলি? অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে তাকে কি বলা হয়? নট ডিটারমিন্যান্টস, এপিটোপ, মেরিডিজিয়ান, নাকি সেলফ লিমিটেশন? নাকি সেলফ লিমিটেশন? বলে ফেলো সকলে। অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে সেটি আমার কোনটি? নন ডিটারমিন্যান্টস, এপিটোপ, মেরিডিজিয়ান, নাকি সেলফ লিমিটেশন? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? তাহলে এটাকে বলা হয় এপিটোপ, অপশন নাম্বার বি। 14, ভারতবর্ষের কালচার ফিশারিতে যে সমস্ত মাছেদের লালন পালন করা হয় তারা হলো। ভারতবর্ষের কালচার ফিশারিতে যে সমস্ত মাছেদের লালন পালন করা হয় তারা হলো কাতলা মাগুর, স্যালমন কাতলা, রুই কাতলা, নাকি হচ্ছে গিয়ে স্যালমন এবং রুই? ঠিক আছে স্যার, চলো তাহলে এটা তো সবাই বুঝতে পারছি, রুই এবং কাতলা। এছাড়াও কিছু কার্প জাতীয় মাছ হয় যেখানে লালন পালন করা হয়। স্যার মাগুর স্ট্যান্ডার্ড এক্সাম্পলের মধ্যে পড়ে না। স্যালমন হচ্ছে গিয়ে ভারতীয় মাছ নয় বা ইন্ডিয়ান ফিশ নয় সেরকম ভাবে, আর সিউডলে হচ্ছে না। চলো 15টায় আসছি আমরা। মাটি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? মাটি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? পেডোলজি, অর্নিথোলজি, এন্টোমোলজি, নাকি সোশিওলজি? স্যার অর্নিথোলজি মানে কি? অর্নিথোলজি মানে হচ্ছে গিয়ে পাখি সম্বন্ধে পড়াশোনা বা পাখি অধ্যয়ন। এই পাখি অধ্যয়নকে আমরা কি বলি? পাখি অধ্যয়নকে আমরা বলি অর্নিথোলজি। এন্টোমোলজি মানে কি? এন্টোমোলজি মানে হচ্ছে গিয়ে স্যার পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে বলা হয়। সোশিওলজি মানে হচ্ছে কি সমাজবিদ্যা। পড়ে রইল হচ্ছে গিয়ে পেডোলজি। এই পেডোলজির অর্থটাই হচ্ছে গিয়ে মাটি সংক্রান্ত অধ্যয়ন বা দ্য টার্ম রিলেটেড টু সয়েল। ওকে, চলো প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই পরেরটায় যাওয়ার আগে। অর্থাৎ তোমরা যারা যারা নতুন সরকারি চাকরির জন্য প্রিপারেশন শুরু করছো, কোন পরীক্ষাটা দেবে বুঝতে পারছো না, অথবা যারা বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার পরও এখনো পর্যন্ত বুঝতে পারছো না কিভাবে পড়লে বা কোন ওয়েতে পড়লে সরকারি চাকরি আমার খুব তাড়াতাড়ি ক্লিয়ার হতে পারে। আর এরকমও অনেক স্টুডেন্ট আছে, স্যার আমি তো শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা দেই না, বা আমি তো শুধুমাত্র রেলের পরীক্ষা দেই না, আমি মিক্সড একটা পরীক্ষা দেই। তাহলে কি আমাকে পিএসসির পরীক্ষা দিতে গেলে বা পুলিশের পরীক্ষা দিতে গেলে বা রেলের পরীক্ষা দিতে গেলে বা এসএসসির পরীক্ষা দিতে গেলে কি আলাদা আলাদা করে কোনো কোর্স কেনার দরকার?
না, সবকিছুর সলিউশন হচ্ছে গিয়ে আমাদের TWS এর তরফ থেকে আনা হলো কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেখানে তোমরা কোন কোন এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে, পুলিশ, রাজ্য সরকারের পিএসসি, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, এছাড়াও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা। অর্থাৎ তোমরা এই প্রত্যেকটা সংস্থার দ্বারা নেওয়া যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে যদি বসতে চাও, তাহলে এই ব্যাচটা হচ্ছে কি তোমার জন্য এনাফ টু ক্লিয়ার ইউর এক্সাম, যেখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি করানো হবে। তারপর সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কোনো প্রশ্ন এসেছিল কিনা বা ভবিষ্যতে আমার কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সবকিছু নিয়ে কিন্তু অল ওভার আলোচনা করা হবে এই সেশনগুলোতে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। লাইভ যদি কোনোভাবে না করতে পারো, তাহলে সেই দিনকার লাইভের রেকর্ডেড ভার্সনটাকেও তোমরা মাল্টিপল টাইমস কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, সোম থেকে শনি রোজ ক্লাস, ভ্যালিডিটিটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, 18 মাস করে দেওয়া হয়েছে, আর ডিউরেশন হচ্ছে গিয়ে 6 মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাসের মধ্যে তোমার ব্যাচটিকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে, কিন্তু রিভাইজ করার জন্য তুমি 1.5 বছর টাইম পাবে ব্যাচ থেকে ম্যাটেরিয়াল নেওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। এখনো কিন্তু অ্যাডমিশন আমাদের চলছে, ক্লাসের সবে সবে স্টার্ট হয়েছে, এখনো কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে। তো যারা যারা মনে করছো স্যার আমরা সব চাকরির পরীক্ষায় দিতে চাইছি বা ফাউন্ডেশনটাকে আমরা স্ট্রং করতে চাইছি, কারণ এতদিন শুধুমাত্র এমসিকিউ পড়ে গিয়েছি, ফাউন্ডেশন রেডি নেই, থিওরি রেডি নেই, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা নাম্বার। দেরি করো না, এখনো আমাদের অ্যাপের মধ্যে লাইভ রয়েছে ব্যাচটা। কোনো যদি কোয়েরি থাকে তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারও তোমরা একবার কল করে নিতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা ফিরে যাচ্ছি। কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক? কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক? 28 গ্রাম নাইট্রোজেন, 17 গ্রাম অ্যামোনিয়া, 18 গ্রাম জল, নাকি 16 গ্রাম অ্যামোনিয়া? কার মধ্যে পরমাণুর সংখ্যাটা সর্বাধিক? ঠিক আছে, তো ভাই গ্রামের জায়গাটা যদিও আমরা নেগলেক্ট করে চলি, সবার আগে দেখতে হবে যে কার মধ্যে পরমাণুর সংখ্যাটা আমার সর্বাধিক। পরমাণুর সংখ্যা সর্বাধিক হচ্ছে গিয়ে CH4 এর মধ্যে, মিথেনের মধ্যে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। সামনের গুলো আর দেখারই আমার দরকার নেই। বাট যদি আবার দুটো সেম সেম হয়ে যেত, তো এখানেও সেম হতো, এখানেও সেম হতো, তখন আবার দেখতে হতো সামনের সংখ্যাটিকে আগে। আচ্ছা এটা বলো, 3, 11, 19, 37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোকে কি বলা হয়? 3 মানে হচ্ছে স্যার 2 আর 1, তাই না? 11 মানে কি স্যার? 11 মানে হচ্ছে গিয়ে 2, 8, 1। স্যার 19 মানে কি? 19 মানে হচ্ছে গিয়ে 2, 8, 8, 1, তাই না? 37 মানে কি স্যার? 37 মানে যদি আমরা দেখি 2n² মানে 18। 37 মানে হচ্ছে কি 2, 8, 8, 18 তার সাথে হলো 1। তার মানে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ককে যদি আমরা সাজাই, তাহলে প্রত্যেকটা মৌলের শেষে বা সর্ববহিস্থ কক্ষে টোটাল নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কি 1 করে। এটা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন 1। কি শিখিয়েছিলাম? যে সকল মৌলের ভ্যালেন্স ইলেকট্রন বা সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যাটা 1 হয়, তাহলে তার ভ্যালেন্সি বা যোজ্যতা কত হবে? 1 হবে। কারণ এটার টেন্ডেন্সি হচ্ছে এই 1টাকে ছেড়ে দাও, সর্ববহিস্থ কক্ষে 8 করে তুমি স্টেবল হয়ে যাও। তাহলে বলো এই 4 ধরনের মধ্যে কার যোজ্যতা 1 হয়ে থাকে? তাহলে স্যার ক্ষার ধাতুর যোজ্যতা কিন্তু আমার 1 হয়ে থাকে। তাই সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি। এরা হচ্ছে কি গ্রুপ 1 এলিমেন্ট, যাদের যোজ্যতা হয়ে থাকে 2, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট, তাদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল। মুদ্রা ধাতু গ্রুপ নাম্বার 11 কে বলা হয় মুদ্রা ধাতু। কেন বলা হয়? কারণ কপার, সিলভার, গোল্ড এই তিনটেকে আমরা কয়েন তৈরিতে ইউজ করি, তাই তার জন্য গ্রুপ 1 এ থাকা এলিমেন্টকে বলা হয়, 11 এ থাকা এলিমেন্টকে বলা হয় মুদ্রা ধাতু। 11 নম্বর, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর। আর নোবেল গ্যাস হচ্ছে গিয়ে 18 নম্বর। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যাদের সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্তি থাকার জন্য তারা না ইলেকট্রনটাকে দান করে, না ইলেকট্রনটাকে আবার গ্রহণ করে। তাহলে সঠিক উত্তর দেখে নিই, অপশন নাম্বার বি হলো গিয়ে আমাদের রাইট অ্যান্সার। এবারে এটা এখানে অ্যান্সার দাও। MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের তড়িৎ যোজ্যতা যথাক্রমে
ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের তড়িৎ যোজ্যতা যথাক্রমে কত? ঠিক আছে, তাহলে দেখিনি আমরা সঠিক উত্তরটা। স্যার ম্যাগনেসিয়াম আরেকটা হলো কি ক্লোরিন। ম্যাগনেসিয়াম এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 12, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, অর্থাৎ 282। তার মানে এর টেন্ডেন্সিটা হচ্ছে কি দুটো ইলেকট্রনটাকে বের করে দেওয়া, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে কি স্যার 2। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, 2 8 7, এ তো অধাতু, তাহলে কি করবে? অষ্টক পূর্তির জন্য 7টাকে না বের করে একটাকে গ্রহণ করবে। তার মানে এর যোজ্যতা কত স্যার? এর যোজ্যতা হচ্ছে কি 1, এর যোজ্যতা হচ্ছে 2। সঠিক উত্তর 2 1, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে কিন্তু এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, যে সকল যৌগের ব্যালেন্স ইলেকট্রন বা সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন 7 হয়ে থাকে তাদের ব্যালেন্সি বা যোজ্যতার মানটা হয়ে থাকে আমার 1। 19 বলো, কোন ধাতুটিকে তীব্র ক্ষারের সাথে ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়? কোন ধাতুটিকে তীব্র ক্ষারের সাথে ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়? কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19। স্যার থিওরি অ্যাপ্লাই করলেই এগুলো পারা যায়, কারণ আপনি আয়রন কে নিন চাই কপার কে নিন, এরা তীব্র ক্ষারের সাথে কোনোভাবেই বিক্রিয়া করে না। এরা তীব্র ক্ষারের সাথে কোনোভাবেই বিক্রিয়া করবে না। তার মানে অপশন নাম্বার এ আর বি তো আউট। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে কি আবার অতটা রিঅ্যাক্টর ভালো নয়, তো সঠিক উত্তরটা এখানে নিয়ে নেবে অ্যালুমিনিয়াম কে, অপশন নাম্বার সি। চলো কোশ্চেন নাম্বার 20। জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কোন গ্যাসকে? জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কোন গ্যাসকে? জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কোন গ্যাসকে? তার মানে সঠিক উত্তরটা এখানে দেখে নেব হচ্ছে কি অপশন নাম্বার এ, H2S। 21। অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য কোনটি? অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য কোনটি? ওকে, অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য কোনটি? নাইট্রোজেন তো আছে, H2S টাকেই নাও। চলো, অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য কোনটি? আচ্ছা, মিথ মানে হচ্ছে 1, প্রোপ মানে হচ্ছে 3, বিউট মানে হলো 4, ইথ মানে হচ্ছে গিয়ে আমাদের 2, তাই না? তাহলে প্রথম সদস্য কোনটা অ্যালকোহলের? সেটা হচ্ছে কি মিথানল। অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, কিছুই নয়। স্যার কি হচ্ছে আমাদের? মিথেন হচ্ছে, তাই না? CH4। CH4 মানে কি? CH4 মানে হচ্ছে কি মিথেন। আচ্ছা, এই যে ANE টাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ANE টাকে বলা হয় কি জানো? অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এবারে স্যার তার জন্য N আসছে। এবারে যদি মিথেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিই তাহলে কি তৈরি হবে? CH3। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি মিথাইল। ওকে, মিথাইল। সহজ ভাষায় কোন জৈব যৌগ থেকে যদি আমার হাইড্রোজেন বেরিয়ে যায় তখন সেটা অ্যালকাইল গ্রুপে চেঞ্জ হয়। আর যেহেতু মিথেন ছিল তো এটাকে মিথাইল করলাম আমরা। মিথাইল হচ্ছে এই যে অ্যালকাইল গ্রুপটা, অর্থাৎ ANE এর পরিবর্তে বসালাম কাকে? YL টাকে। মিথ মানে তো 1, সকলেই আমরা জানি। এর সাথে তুমি যোগ করে দাও একটা OH গ্রুপ বা অ্যালকোহলকে, তাহলে তৈরি হচ্ছে কি CH3OH বা মিথাইল অ্যালকোহল বা মিথানল। তার মানে প্রথম হচ্ছে গিয়ে এটা। ওকে, অপশন নাম্বার এ। প্রদত্ত কোনটি চাপের SI একক? প্রদত্ত কোনটি চাপের SI একক? বলে ফেলো সকলে। প্রদত্ত কোনটি চাপের SI একক? এই যে আমরা এতদিন পড়েছি স্যার চাপ মানে হচ্ছে যে কি? চাপ মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি যে পাস্কাল পাস্কাল পাস্কাল, বাট পরীক্ষায় পাস্কাল দেয়নি।
কারণ চাপ মানে কি, চাপ মানে হলো গিয়ে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল যদি নিউটন হয়, ক্ষেত্রফল যদি মিটার স্কোয়ার হয়, তাহলে ইউনিট আমার কি দাঁড়াচ্ছে n ইন্টু m টু দি পাওয়ার -2। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি হবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, ওজনের মাত্রীয় সংকেত হলো, ওজন মানে কি স্যার? ওজন মানে হচ্ছে কি ওয়েট, এটাও হলো ওয়ান টাইপ অফ বলের উদাহরণ। তাহলে বল মানে কি? বল মানে হচ্ছে গিয়ে ভর ইন্টু ত্বরণ, তাই না? ভর হচ্ছে গিয়ে m, ত্বরণ মানে হচ্ছে গিয়ে lt টু দি পাওয়ার -2। তাহলে mlt টু দি পাওয়ার -2, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে এর উপর কি হবে? এটা চাপ বৃদ্ধি পায় কিন্তু প্লবতাটা আবার স্থির থাকে। 25, শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হয়? 33.2 মিটার অ্যাকর্ডিং টু দিস। ওকে, এতটা কিন্তু হয়ে থাকে। চলো, তাহলে আজকে আমাদের 25টা প্রশ্ন এখানে এন্ড, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে। বর্তমানে আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি সায়েন্স এন্ড আর্টস দুটোরই ফাউন্ডেশন চলছে। এএনএম জিএনএম এর ফাউন্ডেশন পেয়ে যাবে, ডব্লিউবিপি ফাউন্ডেশন পেয়ে যাবে। ব্যাচ নিয়ে অথবা আমাদের অ্যাপ নিয়ে যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কল করে বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো 9062160805 এই নাম্বারে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। দ্য ওয়ে অফ সলিউশন দেখবে পাশে একটা ব্লু টিক দেওয়া, এই চ্যানেলটা দিয়ে জয়েন করবে। ফেক গুলোর কথা বলছি না। আর পড়ে রইল আমাদের 3টে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি আর TWS স্মার্ট। অর্থাৎ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার আপডেট, সেটাকে নিয়ে কিভাবে পড়াশোনা করব, তার জন্য ফ্রি ক্লাসেস, তার জন্য কোনো পেইড ব্যাচেস আসছে কিনা, এছাড়াও কোনো লাইভ মক টেস্ট সলভ, কোনো এক্সাম হলে তার কোশ্চেন পেপার সলভ, সব কিন্তু আমরা করিয়ে থাকি এই 3টে ইউটিউব চ্যানেলের মধ্যে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি আর TWS স্মার্ট। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসেস এখানে হচ্ছে। তো যে কোনো আপডেট পেতে কিন্তু তোমাদের এই 3টে চ্যানেলকেই মনে করে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কার কটা অ্যান্সার ঠিক হলো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যেও জানাতে ভুলবে না। তাহলে আজকে এত পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।